তোমরা জানো যে বাংলা ভাষা এই প্রবন্ধটা ক্লাস 12-এর থার্ড সেমের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তো যারা এবার ক্লাস 12-এর থার্ড সেম পরীক্ষা দেবে তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখো, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা প্রত্যেকেই জানো যে 40 নম্বরের শর্ট কোশ্চেনের পরীক্ষা তোমাদের থার্ড সেমের জন্য রয়েছে, যে 40 নম্বরের প্রত্যেক মানে টেক্সটে আছে 25 নম্বর এবং বাকি 15 নম্বর হচ্ছে ব্যাকরণে। তো এখানে এই প্রবন্ধটা খুব সুন্দর করে তোমাকে অবশ্যই ভালো করতেই হবে, কেননা এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন দেবে। যদিও সমস্তটাই এমসিকিউ, এই এমসিকিউ গুলো ভালো করে পারতে গেলে তোমাকে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। টেক্সটে যে লেখক পরিচিতি আছে সেটা কিন্তু ভালো করে পড়তেই হবে। টেক্সট অর্থাৎ এই যে বাংলা ভাষা, এটা কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, লেখকের বাড়ি কোথায়, লেখকের প্রথম লেখা কোনটা আছে, বা প্রাবন্ধিকের প্রথম প্রবন্ধ কোনটা, ঠিক আছে, এইগুলো কিন্তু কোন পুরস্কার তিনি পেয়েছেন, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে লেখক পরিচিতি একটু দেখে নিই। দেখো কি বলছে, স্বামী বিবেকানন্দ, যার ডাক নাম ছিল কি বিলে, ভালো নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, যিনি বলেছিলেন নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। দেখো কি বলছে, যে 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে কিন্তু তিনি মারা গেছেন বা পরলোক গমন করেছেন। কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায়? কলকাতায় শিমুলিয়া দত্ত পরিবারে। পিতার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত, আর মায়ের নাম হচ্ছে বিখ্যাত অ্যাটর্নি ছিলেন, আর মাতা হচ্ছে ভুবনেশ্বরী দেবী। পিতা হচ্ছে বিখ্যাত অ্যাটর্নি ছিলেন এবং মাতা হচ্ছে ভুবনেশ্বরী দেবী। শৈশবে তার ডাক নাম ছিল বিলেশ্বর বা বিলে, আমি একটু আগেই বললাম। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ঠিক আছে, মাত্র 14 বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমান যার নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে কিন্তু তিনি বিএ পাশ করছেন। পিতার অকাল মৃত্যুর পর সাংসারিক দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ছে। পিতা যখন মারা গেলেন তখন তার অকাল মৃত্যুতে সমস্ত সংসারের দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। তিনি শ্রী রামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণের কাছ থেকে মানব সেবার দীক্ষা নেন। ঠিক আছে, আর কি বলছে, ঠাকুরের মৃত্যুর পর তিনি পরিব্রাজক রূপে সারা ভারত ভ্রমণ করেন। ঠাকুর বলতে কার কথা বলছে? রামকৃষ্ণ দেবের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তিনি শিকাগোর মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন এবং যোগদানের জন্য আমেরিকা যাত্রা করেছিলেন এবং ওইখানে হিন্দু সভায় ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে ভারতবাসীকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। তার রচিত উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো রয়েছে, দেখো, উনি যেহেতু পরিব্রাজক হয়েছিলেন তার জন্য একটা গ্রন্থ দেখো, পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি। তিনি উদ্বোধন, মাসিক বসুমতী প্রভৃতি পত্রিকায় কিন্তু নিয়মিত লেখালেখি করতেন। ঠিক আছে, তিনি রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে এবং 1899 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই দুটো কিন্তু তার সৃষ্টি করা অমর কীর্তি। দেখো এবারে আমরা কি করব, টেক্সটটাকে রিডিং করব, ভালো করে কুটিয়ে কুটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে, তা না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছে, প্রথমে একটু উপরের দিকে তুলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেছিলেন তাহা হইতে উদ্ধৃত, অর্থাৎ আমেরিকা থেকে স্বামীজি একটা পত্র পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে উদ্বোধন পত্রিকার জন্য 1920 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 20 ফেব্রুয়ারি। আর এই যে তোমার বাংলা ভাষা, এটা কিন্তু ভাববার কথা নামক তোমার হচ্ছে প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া। এখানে দেখো আমি উল্লেখ করে দিয়েছি, এখানে প্রবন্ধ গ্রন্থ হচ্ছে ভাববার কথা। ঠিক আছে, ভাববার কথা প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, এবার চলো টেক্সটটা একটু দেখে নিই। কি বলছে, আমাদের দেশ, আচ্ছা একটুখানি নামটা নিয়ে একটুখানি বলি। দেখো বাংলা ভাষা এটা কেন দিলেন? উনি বলতে পারতেন বাংলা ভাষা, এরকম ভাবে তো বলা যেতে পারতো,
কিন্তু তিনি সেটা বলেননি, তিনি বললেন বাঙ্গালা ভাষা। আমি এটাকে একটু ব্যঙ্গার্থে ধরে নিতে পারি, ব্যঙ্গার্থে ধরে এক একজন এক একভাবে ভাবতে পারেন। আমি এটা বলতে পারি যে এটা ব্যঙ্গার্থে নেওয়া হচ্ছে। কেন ব্যঙ্গার্থে? দেখো, প্রবন্ধের মধ্যে যেটা বলা হচ্ছে মূলত উনি বলছেন যে পণ্ডিতজনের যে ভাষা সংস্কৃত বা একটু তোমার হচ্ছে সাধু গদ্য যে ধরনের ভাষা ব্যবহার করা হয় বাংলার ক্ষেত্রে, সেটার জন্যে কিন্তু আমাদের পণ্ডিতের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কেউ মাঠে কাজ করছে বা কেউ কোথাও কাজ করছে, সেইখানে গিয়ে পণ্ডিত এসে সাধু ভাষায় কিছু বললো, সেটা কিন্তু শুনতে ভালো লাগে না। ঠিক আছে, যদি এরকম করতে পারতো যে প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা, মানে ওই রকম না হয়ে চলিত ভাষায় সবকিছু করা হচ্ছে, লেখাও হচ্ছে, মুখে বলাও হচ্ছে, সবকিছু করা হচ্ছে, তাহলে দেখবে কি যে পুরো বিষয়টা কিন্তু সবার মধ্যে একটা কি হবে, মিল বন্ধন তৈরি হয়ে যাবে, সবার মধ্যে একটা সম্পর্ক ভালো তৈরি হয়ে যাবে। সেই কথাটা উনি বলতে চাইছেন যে আমি সাজসজ্জা পড়ালাম, খুব সুন্দর করে তৈরি করলাম, সেটা এমন ভাবে বললাম, সবার সামনে উপস্থাপনও করলাম, কিন্তু কেউই বুঝতে পারলো না, সেটা তো আর ভালো লাগবে না। এখানে কিন্তু প্রাবন্ধিক ওই কথাটাই বলতে চাইছে। দেখো কি বলছে, আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র হয়ে দাঁড়িয়ে গেছে। বিদ্বান ব্যক্তি এবং সাধারণের মধ্যে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কেন পার্থক্য হচ্ছে? কারণ সংস্কৃতয় বিদ্যা থাকার দরুন, সংস্কৃত যে ভাষাটা বা সংস্কৃতের মতো যে ভাষাটা সেটা ব্যবহার করার জন্য বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এইখানেই পণ্ডিতের সঙ্গে ওই সমস্ত বিখ্যাত ব্যক্তিবর্গের পার্থক্য। কেন পার্থক্য? বুদ্ধদেব তিনি পালি ভাষায় কথা বলছে, পালি ভাষায় তার ত্রিপিটক গ্রন্থটা লেখা। ঠিক আছে, কিন্তু তিনি সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের ভাষায় কথা বলছে। চৈতন্যদেব সাধারণ মানুষের সঙ্গে তাদের হয়ে গিয়ে কথা বলছেন। তাহলে এইরকম যে পরিবর্তন, বা রামকৃষ্ণ এদের কথা তুমি দেখো, তারা কিন্তু সাধারণ মানুষকে এক একভাবে এমন করে মানে মানে আত্মীয়তার মতো সম্পর্ক তৈরি করে নিচ্ছে যে মনে হচ্ছে তাদের মধ্যে ভাষাগত কোনো পার্থক্য নেই। তিনি কিন্তু ভাষার দিকটাকে বেশি করে জোর দিতে চেয়েছেন। দেখো কি বলছে, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু কঠমট ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? বলছে যে স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষার তয়ের করে কি হবে? বলছে স্বাভাবিক ভাষা যেটা আছে সেটা ছেড়ে যদি অস্বাভাবিক ভাষা আমরা তৈরি করি, তাহলে সেই ভাষার কি কোনো মূল্য আছে? তার কি সুবিধা হবে? কোনো সুবিধা হবে না। কেন হবে না? কারণ ওটা পণ্ডিত ব্যক্তি যারা, তারাই বুঝতে পারবে, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাদের সঙ্গে একাত্ম হওয়া সম্ভব নয় ওই ভাষার মাধ্যমে। বলছে যে ভাষায় ঘরেও কথা কও, তাতে সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলা ও একটা কিংভূত কিমাকার উপস্থিত করো। বলছে যে তুমি যে ভাষায় মনে মনে যা কিছু ভাবছো, ঘরে কথা বলছো, অথচ লেখার সময় কেন কিংভূত কিমাকার, মানে একটা অদ্ভুত টাইপের ভাষা আমরা, বা গুরুগম্ভীর্য সহকারে যে ভাষা, সেই ভাষা উপস্থিত করি। তাহলে এটা তো ঠিক নয়, এটা হওয়ার নয়, এটা উচিতই নয়। ঠিক আছে, আমি মুখে যেটা বলছি সেই ভাষায় যদি আমি সারা জায়গায় লেখালেখি করি, তাতে ক্ষতি কি, অসুবিধা কি? আমার বিষয়টা হচ্ছে ভাব বিনিময়, বোঝানো, তাই তো? তারপরে কি বলছে দেখো, যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? চিন্তার সময় একরকম, বলছি যেটা সেটাও একরকম, আবার লেখার সময় কেন সেটা সাধু বা ওই জাতীয় কঠিন জটিল ভাষা ব্যবহার করছো? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনেও ও সকল তত্ত্ববিচার কেমন করে করো। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায়, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। বলছে আমরা যে ভাষায় কথাবার্তা বলছি, মনের ভাব বিনিময় করছি, প্রকাশ করছি, অন্যের সঙ্গে কথা বলছি, এর থেকে ভালো ভাষার হতে পারে না। ঠিক আছে,
এই কথা বলছে। যদি না হয় তো নিজের মনে এবং 5 জনের মনেও ও সকল তত্ত্ব বিচার করে কেমন কেমন করে বলছে, স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায়, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। ঠিক আছে, সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও যেমন, ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যে দিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালেই হবে না। মানে ওই রকম ভাষা, ওই যে মুখে মনের ভাব প্রকাশ, রাগ, অভিমান, দুঃখ প্রকাশ করছি, সেই রকম ভাষা হতেই পারে না অন্যভাবে। যতই আমরা লিখি বা যেভাবে লিখি, তাতে কি হবে, বিস্তর ফারাক তৈরি হবে। কার সঙ্গে কার? পাণ্ডিত্য, পণ্ডিত জনের ভাষা, পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে সাধারণ মানুষের। ঠিক আছে, ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। পাথর ভেঙে যাবে কিন্তু দাঁত ভাঙবে না, পাথর কেটে দেবে কিন্তু দাঁত পড়ে যাবে না। আমাদের ভাষা সংস্কৃত, সংস্কৃতর গদাই লস্করি চাল। আমাদের সেই ভাষা, যে ভাষায় আমরা এখন লেখালেখি করছি, সেটা যেন ধীরে সুস্থে গম্ভীর্য সহকারে চলছে। ঠিক আছে, এই জন্যই সমস্যাটা হয়, মুখে বলছি এক আর করছি আর এক। ঠিক আছে, লিখছি আর এক। ঠিক আছে, এমনও হচ্ছে যে মুখে যে ভাষায় কথা বলছি, যেমন আমি এখন তোমাদের বোঝাচ্ছি, এরকম ভাবে যদি আমি লিখি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, আরো বেশি বেশি আত্মস্থ হবে। ঠিক আছে, লেখকের সঙ্গে কথকের, পাঠক যিনি থাকছেন, তার কিন্তু পাঠ করতে যেমন সুবিধা হবে, তেমনি তার যেন মনে হবে যে তিনি আমার ভাষায় কথা বলছেন, আমার ভাষায় লিখছেন। ঠিক আছে, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। তাহলে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ। তারপরে দেখো কি বলছে, যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? যদি এই কথাটাই, যে চলিত ভাষার কথা আমি বললাম যে এটাই লেখা হলে সুবিধা হবে, এবার তুমি প্রশ্ন করতেই পারো যে এই ভাষায় যদি আমি করি, তো এখানে ধরে নাও কলকাতা একরকম ভাষায় কথা বলছে, তারপরে কলকাতা থেকে একটু বেরিয়ে এসে দক্ষিণ 24 পরগনা একরকম কথা বলছে, উত্তর 24 পরগনায় মানুষজন একরকম। এমনকি তুমি গ্রামের মধ্যে যদি ধর্মীয় দিক থেকে দেখো, যে হিন্দু মানুষজন বেশ কিছু শব্দ ব্যবহার করছেন যেটা মুসলিম মানুষ ব্যবহার করছেন না, আবার মুসলিম যারা আছেন তারা একরকম শব্দ ব্যবহার করছে, হিন্দুরা করছে না। তাহলে সেক্ষেত্রে অরিজিনাল কি হবে? দেখো প্রাবন্ধিক সেই প্রশ্নটা করছে যে কোনটাতেই আমি তাহলে লিখবো। বলছে দেখো, বলছে যে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, যেটা প্রাকৃতিক নিয়মে ঘটছে, তুমি জোর করে চাপাচ্ছ এরকমটা নয়, প্রকৃতির দিক থেকে ক্রমাগত পরপর 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 হয়ে চলেছে, সেই ধরনের ভাষা সেটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। তিনি বলছেন কোথাকার ভাষা? কলকাতার ভাষা, কলকাতার ভাষা। কলকাতার ভাষা কেন নিতে বলছেন? আদর্শ ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা। এই ভাষা সমস্ত জায়গার মানুষজন কম বেশি ব্যবহার করে থাকেন। ঠিক আছে, কাজের বলো যে কোনো ভাবে, পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না কেন, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাতেই লোকে কয়, সেই ভাষাতেই কথা বলছে। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে, কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত, দেখো দুটো জায়গার নাম বললো, একটা চট্টগ্রাম, একটা বৈদ্যনাথ। ঠিক আছে, এই জায়গাগুলোর কথা মনে রাখবে। ওই পর্যন্ত কলকাতার ভাষাই চলবে। তাহলে এখানে কলকাতা, চট্টগ্রাম, বৈদ্যনাথ। ঠিক আছে, কোন জেলার ভাষা সংস্কৃতরও বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষা অল্প দিনে সমস্ত বাংলাদেশের লোকে ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা, ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন। তাহলে পুস্তকের ভাষা হিসাবে কোন ভাষা নেবেন? কলকাতার ভাষা। কারণ পূর্ব পশ্চিম সব তো রেলের যোগাযোগের কারণেই হোক বা যেভাবেই হোক,
একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং সবাই কিন্তু কম বেশি কলকাতাটাকে আত্মস্থ করতে পারছেন। তার জন্য এই ভাষাটা, এবং প্রাকৃতিক নিয়মে দেখবে যে বলেই চলেছে মানুষজন কলকাতার ভাষা, তার জন্য তিনি বলছেন যে এই ভাষাটাকে আত্মস্থ করো, তাহলেই হয়ে যাচ্ছে, বা এইভাবে ফ্লুয়েন্টলি বলো, প্রাকৃতিক ভাবে চলতে থাকলে এটা হবে। এই থার গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। বলছে এখানে এখানে যে গ্রাম্য ভাষা ঈর্ষা, ঠিক আছে, যে আমার ভাষা চলুক অন্যের ভাষা চলবে না, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে, এভাবে চললে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই বলছে ঈর্ষাটিকে এথায় গ্রামের ভাষাটিকেও জলে ভাসান দিতে হবে, সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে, যেখানে কল্যাণ হবে, যেখানে সমাজের উন্নতি হবে, সেই ভাষাটা ব্যবহার করতে হবে। ভাষা ভাবের বাহক, একদম মনে রাখবে যে ভাষা হচ্ছে ভাবের বাহক। আমি কি বলতে চাইছি, কি করতে চাইছি, আমার যে ভাব ভঙ্গি, সব কিন্তু ভাষার দ্বারাই বোঝা সম্ভব। তাই ভাষা হচ্ছে ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে, আগে ভাব তারপরে ভাষা। হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর বাদর বসালে কি ভালো দেখায়, এটা একটা মজা করে লেখক দেখো কত সুন্দর করে প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা উপমা দিয়ে, মানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে হিরেমতি সাজ পরানো ঘোড়ার বাদর যদি বসানো হয়, ঘোড়ার উপরে বাদর বসানো হয়, তাহলে কি তাকে ভালো দেখায়? সংস্কৃতরও দেখো দিকি, হ্যাঁ, সংস্কৃতর দিকে দেখো দেখি, সেই একই রকম সংস্কৃতের মতো। বলছে ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংস ভাষ্য দেখো, দর্শনের একটা শাস্ত্র কিন্তু পাঠ, হ্যাঁ, মীমাংস ভাষ্য, মীমাংসা। পতঞ্জলির মহাভাষ্য দেখো, পতঞ্জলি লেখা মহাভাষ্য একটা গ্রন্থ, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো। এদের দেখতে বলছে, দেখো ব্রাহ্মণের সংস্কৃত সেটা দেখতে বলছে, সবর স্বামীর মীমাংস ভাষ্য দেখতে বলছেন, পতঞ্জলির মহাভাষ্য দেখতে বলছেন, এবং শঙ্করের ভাষ্য দেখতে বলছেন। আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো, ঠিক আছে, অর্বাচীন মানে প্রাচীন, ঠিক আছে, সেই সংস্কৃত দেখো। দেখলে বোঝা যাবে, কি বোঝা যাবে, বলছে এখনই বুঝতে পারবে যে মানুষ বেঁচে, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়, ঠিক আছে, এটা একটা কিন্তু দারুণ কথা বলেছেন, যে মানুষ বেঁচে থাকলে একরকম কথা বলছে, মরে গেলে তাকে মরা বলছে। তাহলে এই যে জ্যান্ত ভাষা মরা ভাষা, এটাও কিন্তু একটা কি তোমার হচ্ছে ব্যঞ্জনা, ঠিক আছে। যত মরণ নিকট হয় তত চিন্তা শক্তির নতুন নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। মানে যে সময় দেখবে যে বিপদ আসন্ন হয়, সেই সময় যত রাজ্যে সমস্যা উৎপন্ন হয়, ঠিক আছে, সেই সমস্যা থেকে সমাধান পাওয়াটা বড় চাপ। বলছে বাপরে সে কি ধুম, 10 পাতা লম্বা 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 বিশেষণের পর দুম করে রাজা আসিত, হ্যাঁ, এই কথাটা বলে দিলাম, 10 পাতা বিরাট বক্তব্য দিলাম, বিরাট কিছু দিলাম, আহা কি প্যাচওয়ালা বিশেষণ, কি বাহাদুর সমাস, হ্যাঁ, কি শ্লেষ, ঠিক আছে, ওসব মরার লক্ষণ। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো, তখন এইসব চিহ্ন উদয় হলো। বলছে এইসব জিনিসপত্র ব্যবহার করে 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 জটিল ভাবে কোনো কিছু একটা লেখা তৈরি করলাম। সেই লেখাটা না বেশি দিন টেকে না। কেন টেকে না? কারণ ওই লেখাটার মধ্যে এমন জটিলতা থাকে, মানুষ সেটাকে আত্মস্থ করতে পারে না, পাঠক সেটা ভালো করে বুঝতে না পারলে সে তার ভালো লাগা থাকবে না, তখন সে আস্তে আস্তে সেই পাঠ্যাংশ থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, তাই এই কথাটা বলছেন, ঠিক আছে। শুধু ভাষা নয়, সকল শিল্পেতেই এলো। বাড়িটা না আছে ভাব, না আছে ভঙ্গি, থামগুলো কুদে কুদে সারা করে দিলে, মানে বাড়িটা এমন ভাবে তৈরি করা হলো, থামটা এমন কুদে এমন ভাবে তৈরি করা হলো যেন বিরাট কিছু ব্যাপার, কিন্তু আদতে শুধু থাম কোদাটাই রয়েছে। গহনাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিলে, হ্যাঁ, মানে চারিদিক থেকে দিলাম এমন ভাবে দিতে হয় তাই দিচ্ছি, সাজানোটা সেই রকম ভাবে হচ্ছে না যাতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু সেই গহনার লতা পাতা, চিত্র বিচিত্রের কি ধুম, গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে কি, তার কি ভাব কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না, ঠিক আছে, সেখানে কি হচ্ছে আসলে সেটা বুঝতে পারে না। আবার সে গানের মধ্যে প্যাচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল, ঠিক আছে, 36 নারীর টান, তাই রে বাপ, তার উপর মুসলমান ওস্তাদের নকলে
দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। মানে এখানে যে গানের কথা বলছেন, হ্যাঁ, প্রাবন্ধিক, সেখানে বলছেন যে এইগুলো আসলে তৈরি করতে গিয়ে এমন ভাবভঙ্গি হয়ে গেছে, মানে গানটার আসল থাকছে না, তার ভাবভঙ্গিটাই আসল। মূল যেটা, আমি শুনতে এসছি গান, অথচ সেই গানটা ভালো লাগছে না, তাহলে কেমন হবে? ঠিক আছে, তাই বলছে যে এমন গানের ভাব, তার উপরে ওস্তাদের দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে এমন ভাবভঙ্গি নিচ্ছে আর কি। ঠিক আছে, বলছে সে গানের আবির্ভাব, এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, যেখানে ভাব প্রায়োরিটি পাচ্ছে না। ঠিক আছে, ভাষা ভাবের বাহন, সেই ভাবটা প্রায়োরিটি পাওয়া দরকার। ভাষা পরে, ভাব আগে। ঠিক আছে, সেই ভাবটা যদি প্রায়োরিটি না পায়, বুঝতে না পারে মানুষজন, তাহলে সে ভাষা হোক বা শিল্পের ক্ষেত্রে হোক বা সঙ্গীতের ক্ষেত্রে হোক বা বাড়ি তৈরির ক্ষেত্রে হোক, যে কোনো জায়গার ক্ষেত্রে তার কোনো মূল্য থাকবে না। হতে হয় তাই হয়েছে, এরকম একটা ব্যাপার বোঝাবে। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময়, প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তার মধ্যে একটা ভাবের সঞ্চার ঘটবে, আপনা আপনি চলবে। দুটি চলিত কথায় যে ভাব রাশি আসবে, তা 2000 ছাদি বিশেষণেও নয়। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়িঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। তখন যেন এই সমস্ত কিছু একটা প্রাণ স্পন্দনময় হয়ে উঠবে। কখন? যখন এই সমস্ত অলংকার বিহীন হয়ে মানে যা আছে তাই প্রাকৃতিক নিয়মে যেটা তৈরি হবে, আমার মনের কথা আমি প্রাকৃতিকভাবে যেটা মুখে বলছি তেমন ভাবেই যদি লেখালেখি করি, তেমন ভাবেই যদি প্রকাশ করি, তবেই কিন্তু সেটা সার্থকতা পাবে। কবি প্রাবন্ধিক এই কথাটাই বলতে চাইছে। ঠিক আছে, প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ কিন্তু সেই কথাটাই বলতে চাইছেন। তাই কিন্তু তুমি দেখো, প্রথমে উনি বাংলা ভাষা শব্দটা ব্যবহার করেছেন, না করে অন্য কিছু বলতে পারতেন, তাই না? বাংলা ভাষা বলতে পারতেন, কিন্তু সেটা ব্যঙ্গ অর্থটাকে বোঝানো, আমার মনে হয়েছে এটা ওই অর্থে তিনি করেছেন। ঠিক আছে, তো এই ভিডিওটা বারবার দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে পড়বে, কারণ তোমাদের শূন্যস্থানও দেবে। ঠিক আছে, এমসিকিউ শূন্যস্থানও দিয়ে দেবে। অতএব যে ভালো করে না দেখবে তার কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, যদি বলে এখানে একটি প্রাণীর নাম আছে, বলো, সঙ্গে সঙ্গে বাদরের কথা বলতে পারো, তারপরে ঘোড়ার কথা বলতে পারো। ঠিক আছে, এগুলো রয়েছে। আবার কি বলছে, বাড়ি ঘর দরের কথা আছে, এরকম আছে, বিভিন্ন মানুষজনের কথা আছে, ভরত ঋষির কথা আছে। ঠিক আছে, আবার দর্শন শাস্ত্র বিশেষজ্ঞ তাদের কথা আছে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রবন্ধটা খুব সুন্দর করে প্রত্যেকে দেখো ভিডিওটা, এবং বাড়িতে 2-4 বার পড়ো, এবং এর পাশাপাশি কি করবে, প্রশ্ন, যার যে বই আছে সেই বই থেকে প্রশ্ন পড়া শুরু করার চেষ্টা করো। আমরাও এখানে কিন্তু প্রশ্ন লাইভে নিয়ে আসব। তোমরা যদি ভালো করে ভিডিওগুলো আত্মস্থ করো, তাহলে লাইভে যে প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো তাতে কিন্তু সুবিধা হবে। প্রত্যেকেই রীতিমতো সেইভাবে দেখাশুনো করো, ভালোভাবে পড়ো, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।